হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে বেশ ইন্টারেস্টিং একটা প্রবলেম নিয়ে এই ভিডিওটা করতেছি। এই প্রবলেমটা হচ্ছে অষ্টম অধ্যায় সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন গতি, ওই পার্টটা হচ্ছে একটা বেশ ইন্টারেস্টিং প্রবলেম। তো প্রবলেমটা কি, চলো ফার্স্টে প্রবলেমটা বুঝি, দেন আমরা এটা কিভাবে সলভ করা লাগে ওইটা দেখব। তো এখানে যেটা দেয়া আছে এটা ধরো পৃথিবী, এটা হলো আমাদের পৃথিবী, যার ভর ধরা হয়েছে এম এবং ব্যাসার্ধ হচ্ছে আর। এখন এখানে কি করা হয়েছে, পৃথিবীর এই যেটা পৃথিবীর কেন্দ্র, সো এটা পৃথিবীর ব্যাসার্ধ, এই যে কেন্দ্র থেকে এই দূরত্বটা ব্যাসার্ধ, এই দূরত্বটা ব্যাসার্ধ। সো একেবারে ব্যাস বরাবর এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত একটা সুড়ঙ্গ খনন করা হয়েছে এবং এই সুড়ঙ্গের মধ্যে এম ভরের একটা বস্তুকে জাস্ট সুড়ঙ্গ খনন করে ছেড়ে দিছে। তাহলে আপাত দৃষ্টিতে কি মনে হয়, এই বস্তুটা একদম সুড়ঙ্গের এ মাথা থেকে ওই মাথা চলে যাবে না, মানে এই মাথা থেকে ঢুকবে ওই মাথা থেকে বের হয়ে যাবে। বাট বাস্তবে আসলে এমন হয় না। বাস্তবে কি হয় জানো, এই এম ভরের বস্তুটা সুড়ঙ্গের মধ্যে সরল ছন্দিতে স্পন্দন গতি সম্পন্ন করে, মানে টু অ্যান্ড ফ্রো মোশন সম্পন্ন করে। সো ও এভাবে জাস্ট দুলতে থাকে। সো ওর গতিটা আসলে কেমন এটা ফার্স্টে আমাকে বের করতে বলছে, মানে ওর গতি যে সরল ছন্দিতে স্পন্দন গতিটা বলা নাই, বলছে ওর গতিটা কেমন। সো ওর গতি যে সরল ছন্দিতে স্পন্দন গতি, ফার্স্টে আমরা ওইটা দেখাবো এবং তারপর বের করতে বলছে ওর পর্যায়কালটা কত, এই জিনিসটার পর্যায়কাল কত। পর্যায়কাল বলতে যে ছেড়ে দিলাম এখান থেকে, সে এই মাথা পর্যন্ত গেল, তারপর আবার পূর্বের অবস্থায় ফিরে আসলো, এইটাতে টাইম কতটুকু লাগে, এটাই তার পর্যায়কাল। সো তার পর্যায়কালটা বের করতে বলছে। তো চলো আমরা এই ম্যাথটা সলভ করি। তো ফার্স্ট কাজ হলো, ধরে নিচ্ছি আমি যে বস্তুটা গতিপথের কোনো একটা সময় এই যে এই পয়েন্টটাতে আছে, এই পয়েন্টটাতে আছে, এবং তখন কেন্দ্র থেকে ওই বস্তুটার যে দূরত্ব, কেন্দ্র থেকে যেখানে আছে এই দূরত্বটা এক্স। এখানে মাথায় রেখো এক্স কিন্তু ভ্যারিয়েবল ডিস্টেন্স। মানে কি ভাইয়া, মানে হইলো বস্তুটা যখন এইখানে ছিল তখন কেন্দ্র থেকে দূরত্বটা এক্স, বস্তুটা যদি এইখানে থাকে তাহলে কেন্দ্র থেকে এই দূরত্বটা এক্স, বস্তুটা যখন এইখানে ছিল তখন কেন্দ্র থেকে এই দূরত্বটা এক্স, অর্থাৎ এক্স হচ্ছে এখানে ভ্যারিয়েবল ডিস্টেন্স। এবং এক্স দূরত্বে থাকা অবস্থায় কি বস্তুটাকে পৃথিবী একটা আকর্ষণ বল প্রদান করবে না। সো ধরে নাও বস্তুটার উপর পৃথিবীর যে আকর্ষণ বলটা সেটা এই যে নিচের দিকে কাজ করতেছে এবং এটা হচ্ছে এফ জি। তাহলে ফার্স্টে আমাকে বলো তো এই আকর্ষণ বলের মানটা কত, এফ জি এর মানটা কত। আকর্ষণ বলের সূত্র কি, জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার, মানে জি প্রথম বস্তুর ভর, সো প্রথম বস্তু হলো পৃথিবী যার ভর এম, দ্বিতীয় বস্তুটা হলো ওই বস্তুটা যার ভর স্মল এম, ডিভাইড বাই কেন্দ্র থেকে দূরত্ব স্কোয়ার। সো কেন্দ্র থেকে দূরত্ব আমরা এক্স ধরছি, তাহলে আকর্ষণ বলের মানটা এক্স স্কোয়ার। এটাই না আকর্ষণ বলের মান? ঠিক আছে। আসলে কি ঠিক আছে? না, আসলে কিন্তু ঠিক নাই। আসলে এখানে ছোট্ট একটু ভুল হয়ে গেছে, আসলে ঠিক নেই। কেন ঠিক নাই এই ব্যাপারটা একটু আগে বুঝে আসি তারপরে। সো আমরা যখন ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণ বের করছি, ধরে নাও পৃষ্ঠ থেকে তুমি হচ্ছে ডি গভীরতায় নামছো, এটা মনে করো সেন্টার। তাহলে এই পয়েন্টে ডি গভীরতায়, এই পয়েন্টটাতে অভিকর্ষ ত্বরণ ছিল সাপোজ জিডি। সো যখন আমরা এই ডি গভীরতা অভিকর্ষ ত্বরণ পড়াইছি তখন জিডি এর সূত্র আমরা এটা ইউজ করছি না, জি এম না কিন্তু পুরা পৃথিবীর ভর এম, বাট আমরা ইউজ করছি এম প্রাইম ডিভাইড বাই এই যে কেন্দ্র থেকে তার দূরত্বের স্কোয়ার। কেন্দ্র থেকে দূরত্ব মানে এই যে এই দূরত্বটা। সো পৃষ্ঠ থেকে এই দূরত্বটুকু ডি, তাহলে কেন্দ্র থেকে এই দূরত্বটা হচ্ছে আর মাইনাস ডি। সো আমরা এখানে বসাইছিলাম আর মাইনাস ডি স্কোয়ার। এটা ছিল না, যেখানে এম প্রাইমটা ছিল কেন্দ্র থেকে যে দূরত্বটা তুমি ধরছো, কেন্দ্র থেকে যে দূরত্বে আসো সেই দূরত্বটাকে ব্যাসার্ধ ধরে যে গোলক অঙ্কন করা হয়েছে ওই গোলকের ভরটা হচ্ছে এম প্রাইম, অর্থাৎ এই ভিতরে যে ভরটা আছে এই ভরটা হইল এম প্রাইম। অ্যান্ড এম প্রাইমকে বলা হয় হচ্ছে প্রভাব গোলক। এম প্রাইম ভরটাকে বলা হয় প্রভাব গোলকের ভর। তার মানে আমাদের এই ইকুয়েশনে আমাদের এম প্রাইম মানে প্রভাব গোলকের ভর নেওয়া হয়েছিল। তার মানে কোনো একটা বস্তু যদি ভিতরে কোনো একটা বিন্দুতে থাকে তাহলে সেক্ষেত্রে ভর হিসেবে সম্পূর্ণ গ্রহটার ভর না নিয়ে প্রভাব গোলকের ভর নিতে হয়। সো আমাদের এইখানে এম ভরের এই বস্তুটাও তো পৃথিবীর অভ্যন্তরে কোনো একটা বিন্দুতে আছে, তাহলে এই বস্তুর ক্ষেত্রে সূত্রে যে ভরটা আমরা নিব সেটা সমগ্র পৃথিবীর ভর না নিয়ে এইখানে যে প্রভাব গোলকটা আছে, ধরে নিচ্ছি এটা হচ্ছে সেই প্রভাব গোলক, এই প্রভাব গোলকের ভরটা আমাদেরকে নিতে হবে। এই যে এই প্রভাব গোলকটার ভর, এই যে ভিতরের এই পার্টের ভর আমাকে নিতে হবে। সো আমি ধরে নিচ্ছি এই পার্টের ভর হলো এম প্রাইম।
সো এই সূত্রটা রাইট হইতো যদি জাস্ট এম এর জায়গায় তুমি এম প্রাইম ইউজ করতা, তাইলে এবার ঠিক আছে, এম প্রাইম জি এম প্রাইম স্মল এম বাই এক্স স্কোয়ার। এখন কথা হলো ভাইয়া এই এম প্রাইমের মানটা কেমনে বের করব? দেখো পৃথিবীর ঘনত্ব তো ফিক্সড, পৃথিবীর ঘনত্ব ফিক্সড, রো ফিক্সড। তাহলে আমাকে বলো তো পৃথিবীর ঘনত্ব রো ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? পৃথিবীর ভর, যদি সমগ্র পৃথিবীর ভর নিই তাহলে সমগ্র পৃথিবীর আয়তন ক্যাপিটাল ভি নিতে হবে। আর যদি আমরা এই ছোট গোলকটার ভর নিই তাহলে ছোট গোলকটার ভর এম প্রাইম নিলে ছোট গোলকটার আয়তন ভি প্রাইম নিতে হবে। তাহলে ওই সেন্সে এম প্রাইমের মানটা ইজিলি বের করা যায় না? এম প্রাইম হচ্ছে রো ইন্টু প্রভাব গোলকের আয়তন। তাহলে দেখো রো ঠিকঠাক থাকলো, প্রভাব গোলকের আয়তনটা কত? প্রভাব গোলকের আয়তন কত? সে তো একটা গোলক, তাহলে গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। তাহলে বসাইলাম 4/3 পাই। খেয়াল করে দেখো এই যে প্রভাব গোলকটা আমি কনসিডার করছি সেই প্রভাব গোলকটার কেন্দ্র থেকে দূরত্ব কিন্তু এক্স, মানে ব্যাসার্ধ এক্স। তাহলে এর আয়তন হবে 4/3 পাই এক্স কিউব। তাহলে এই হইল আমাদের এম প্রাইমের মান, এম প্রাইমের মান। এবার এই এম প্রাইমের মানটা আমরা এখানে বসায় দিব, এম প্রাইমের মানটা আমরা এখানে বসায় দিব। তাহলে দেখি বসানোর পর আসলে কি আসে। সো এফ জি এর মানটা আসতেছে জি এম প্রাইমের জায়গায় আমরা এই পুরা মানটাই, যে এই পুরা মানটা বসাবো। তার মানে রো 4/3 পাই এক্স কিউব ইন্টু স্মল এম, আর নিচে থাকবে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার। ঠিক আছে? সো একটু খেয়াল করে দেখো এক্স স্কোয়ার আর এক্স কিউব কাটাকাটি করে শুধু এক্স থাকে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এখান থেকে আমরা ইজিলি বলতে পারি যে এফ জি ইকুয়াল টু, পুরোটাকে ঠিকঠাক মতো লিখি, 4/3 পাই এক্স স্কোয়ার এক্স কিউব কেটে জাস্ট একটা এক্স থাকে, রো জি ইন্টু স্মল এম। আচ্ছা এইবার এইটাকে আরেকটু ঠিকঠাক করে লিখি, এফ জি ইকুয়াল টু 4/3 পাই রো ক্যাপিটাল জি এম ইন্টু এক্স। ওকে, তাহলে এইটা হলো কেন্দ্র থেকে এক্স দূরত্বে থাকা অবস্থায় বস্তুটার উপর ক্রিয়ারত বলের মান, বলের মান হলো এটা। ঠিক আছে? তো দেখো খেয়াল করে বলের মানটা কিন্তু এক্স এর উপর ডিপেন্ডেন্ট। বলের মানটা এখানে, বলের মানটা এই যে বলের মানটা এক্স এর উপর ডিপেন্ডেন্ট, আর এক্স কিন্তু ভ্যারিয়েবল। কেন্দ্র থেকে ও যে দূরত্ব থাকবে সেই ক্ষেত্রে সেই দূরত্বটা হচ্ছে এক্স, তার মানে এক্স হচ্ছে ভ্যারিয়েবল। তার মানে বলের মান কিন্তু ফিক্স না, বলের মানটা কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভরশীল। কেন্দ্র থেকে তুমি যত বেশি উচ্চতায় থাকবা, যেমন ব্যাসার্ধ সবচেয়ে বেশি উচ্চতা কেন্দ্র থেকে, সো কেন্দ্র থেকে সবচেয়ে বেশি উচ্চতা ব্যাসার্ধে থাকলে বলের মানটা সবচেয়ে বেশি হবে। কেন্দ্রের যত কাছাকাছি যাবা এক্স এর মান তত কমবে এবং বলের মানটা তত কমবে। তো কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে বস্তু ত্বরণ হয় না। তাহলে এফ জি এই বলের কারণে তো বস্তুর একটা ত্বরণ হবে। সো এই ত্বরণটাকে আমরা বলতেছি এফ জি ইকুয়াল টু আসবে বস্তুর ভর এম, বস্তুর ত্বরণ এ ইকুয়াল টু আসবে 4/3 যা আছে তাই পাই রো ক্যাপিটাল জি এম ইন্টু এক্স। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো দুই পাশ থেকে কিন্তু এম এম কাটাকাটি চলে যাবে। সো এম এম কাটাকাটি গেলে আলটিমেটলি এখান থেকে আসে ত্বরণ এ ইকুয়াল টু 4/3 পাই রো ক্যাপিটাল জি ইন্টু এক্স। তাহলে আগের বার যেমন বলটা যেমন সরণের উপর নির্ভরশীল ছিল, এবার ত্বরণটাও কিন্তু সরণের উপর নির্ভরশীল। তো আমরা সিম্পল হারমোনিক মোশন বা সরলচন্দ্রিত স্পন্দন গতিতে কি জানি? কোনো একটা বস্তুর ত্বরণ যদি সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয় তাহলে তার গতিকে সরলচন্দ্রিত স্পন্দন গতি বলা যায়। তো আমরা জানি কোনো একটা বস্তুর ত্বরণ এই যে সরণের সমানুপাতিক তবে বিপরীতমুখী যদি হয় তাহলে তার গতিকে সরলচন্দ্রিত স্পন্দন গতি বলা যেতে পারে। সো এই ক্ষেত্রে আমার ত্বরণটা দেখো কিন্তু সরণের সমানুপাতিক, কিন্তু বিপরীতমুখী কিনা আগে ওইটা দেখতে হবে। যদি ত্বরণের সমানুপাতিক তো হয়ে গেছে, যদি বিপরীতমুখী হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো এই বস্তুর গতিটা একটা সিম্পল হারমোনিক মোশন বা সরলচন্দ্রিত স্পন্দন গতি। তাহলে ফার্স্ট পার্টটা আমার ক্লিয়ার হবে। খেয়াল করে দেখো এক্স যেটা কেন্দ্র থেকে দূরত্ব, দেখো কেন্দ্র থেকে দূরত্বের ডিরেকশন দেখো, কেন্দ্র থেকে যেদিকে গেছে উপরের দিকে, যদি বস্তু এখানে থাকে তাহলে কেন্দ্র থেকে দূরত্ব এই যে এটা কেন্দ্র থেকে উপরের দিকে। কিন্তু বস্তুর উপর ক্রিয়ারত বলের মান কোন দিকে বলো তো? বলের মান হচ্ছে বস্তুর উপর থেকে কেন্দ্রের দিকে, তার মানে বলের মানের দিক এফ জি এর দিক আর এক্স এর দিক কমপ্লিটলি অপোজিট না। সেই অপোজিট হওয়ার কারণে যদি দিকটাকে কনসিডার করি তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন কনসিডার করা লাগবে। তাহলে এইটাকে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু মাইনাস 4/3 পাই
রো ক্যাপিটাল জি ইন্টু এক্স। তাইলে এখানে কি হচ্ছে, ত্বরণটা সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হচ্ছে। আর সিম্পল হারমোনিক মোশন বা সরলচন্দিত স্পন্দন গতির ক্ষেত্রেও ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। তার মানে এই যে একটা বস্তুকে সুরঙ্গের মধ্যে যদি আমি ছেড়ে দিই, তাহলে এই বস্তুর গতিটাও একটা সিম্পল হারমোনিক মোশন বা সরলচন্দিত স্পন্দন গতি হবে। প্রথম পার্টটা আমাদের ক্লিয়ার যে বস্তুর গতিটা আসলে কেমন হবে। তো বস্তুর গতিটা হবে সিম্পল হারমোনিক মোশন বা সরলচন্দিত স্পন্দন গতি। এইবার আমাকে বলছে তাহলে তার পর্যায়কাল কত। যদি সিম্পল হারমোনিক মোশন হয়ে থাকে তাহলে তার পর্যায়কাল কত। তো বস্তুর পর্যায়কালটা আমরা কেমনে বের করতে পারি? বস্তুর পর্যায়কাল বের করা নর্মাল সূত্র হচ্ছে টি ইকুয়াল টু 2π/ওমেগা। তার মানে সামহাও যদি আমরা তার কৌণিক কম্পাঙ্ক বা ওমেগার মানটা জানি, তাহলে সেই ওমেগার মানটা এখানে বসাই দিলে ইজিলি তার পর্যায়কালটা বের করা পসিবল। তো আমরা সিম্পল হারমোনিক মোশন সম্পন্ন একটা বস্তু ত্বরণের সমীকরণ জানি -ω²x, আর আমাদের এই বস্তুটাও তো সিম্পল হারমোনিক মোশন সম্পন্ন। তার ত্বরণের ইকুয়েশন একটু আগে বের করছিলাম, এইটা না, মানে -4/3π ρG × x। তাহলে এই দুইটাকে কম্পেয়ার করা যায় না? এই দুইটাকে কম্পেয়ার করলে আমরা বলতে পারি না যে ω² মান আসলে এখানে এইটা, ω² মান এইটা। তাহলে এখানে ω² মান আসতেছে কত? 4/3π ρG। তাহলে এইখান থেকে সোজা বাংলায় ওমেগার মানটা তুমি বের করবা √4/3π ρG, এবং এই মানটা তুমি নিয়ে এসে এখানে বসাবা, তাহলে পর্যায়কালটা বেরোবে। তাহলে পর্যায়কালটা আসবে 2π, আর নিচে বসবে √, তার ভিতরে কি থাকবে 4/3π ρG। তাহলে এই হলো আমাদের পর্যায়কাল। তাহলে এইটা হলো আমাদের পর্যায়কাল, এই হলো পর্যায়কাল। এবং একটু খেয়াল করে দেখো, পর্যায়কালের মধ্যে কিন্তু কোনো ভ্যারিয়েবল নাই। 2π কনস্ট্যান্ট, 4/3π, রো হচ্ছে পৃথিবীর ঘনত্ব যেটা কিনা ফিক্সড মান, সো রো কনস্ট্যান্ট, আর ক্যাপিটাল জি তো কনস্ট্যান্টই। তার মানে এই বস্তুটা তো সরলচন্দ্রিত স্পন্দন গতি সম্পন্ন হচ্ছে, এবং তার যে পর্যায়কালটা, এই পর্যায়কালটা কারোর উপর নির্ভরশীল না, একটা কনস্ট্যান্ট মান। তার মানে এক্ষেত্রে যে পর্যায়কালটা বেরোবে, পর্যায়কালটা কিন্তু ধ্রুবক বেরোবে আবার। তার মানে পর্যায়কালটা ধ্রুবক। তার মানে এখান থেকে যে বস্তুকেই ফেলো না কেন, তার পর্যায়কাল সেমই হবে। পর্যায়কাল বস্তুর ভরের উপর নির্ভরশীল না। অর্থাৎ এখান থেকে একটা হাতিকে ফেললে সে এই মাথা থেকে পড়ে আবার আগের জায়গায় যাইতে যে টাইমটা লাগবে, একটা পিঁপড়াকে ফেললেও সে যে আবার পূর্বের অবস্থানে ফিরে আসতে সেম টাইম লাগবে। তার মানে তার পর্যায়কালটা কনস্ট্যান্ট, এটা বস্তুর ভরের উপর নির্ভরশীল না, যাকেই তুমি ফেলো পর্যায়কালটা সেম আসবে। তো এই হচ্ছে আমাদের পুরা ম্যাথটা। বেশ ইন্টারেস্টিং এবং খুবই ঐতিহাসিক একটা অঙ্ক, অনেকবারই আসছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায়। তো আই হোপ তোমরা ম্যাথটা বুঝছো। একটু জটিল একাডেমিকের স্টুডেন্টের জন্য, এইচএসসি 26 বছরের জন্য একটু জটিল, বাট আমার মনে হয় যদি তুমি আরেকবার দেখে নাও ইজিলি ধরতে পারবা। থ্যাংক ইউ।